তো উনি একটু ওনার কেটসের নাম দিয়েছে জুলকার নাইন, ফেন্ডি। ফেন্ডি কেটস নাকি উনি পড়েন আর কি। তো এই তো আর কি। জি, মানে ওনার ওনার 2 বছর আগের, 1 বছর আগের ছবিগুলা দেখলে বোঝা যাবে যে এটাই আফেন্দি, এটাই আরেকটু শুনি। আফেন্দি আফেন্দি তখন ফেন্ডি পড়তেন কিনা। আফেন্দি কি জানেন তো না, টার্কিশরা আফেন্দি মানে হচ্ছে ফ্রেন্ড আর কি। আচ্ছা। তো আফেন্দি কি তখন ফেন্ডি পড়তেন কিনা এইটা আহ, এই দুই মানে বছর কোন আগের ব্র্যান্ডের ছবি পরেন আছে। অত তো বুঝতে পারি না, কিন্তু বোঝা যায় যে তার পোশাক আশাক বা সার্বিকভাবেই তার একটা খুবই মানে যারা যারা জুতা হাতে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের তো জুতার ব্র্যান্ড জানতে হবে, তাই না? এরা তো জুতা হাতে ঘুরে বেড়ায়, এদের তো সব জুতা চিনতে হবে। বেশি দামি জুতা ঝুলাই দিলে তো লস। ওগুলো আবার ওনারা বাটার দোকান থেকে চুরি করে। মানে আমার আমার কথায় আপনার হাসি পাবে, আমি আসলে ইচ্ছা করে এইভাবে কথা বলছি আসলে। একটা জায়গা থেকে মানুষ এতটা হতাশ হয়, জুলাই মাস আবার ফিরে এসেছে, আর আমরা এইগুলা দেখতে পাচ্ছি। এই জন্য মুগ্ধ প্রাণ দিয়েছিল, এই জন্য আবু সাইদ প্রাণ দিয়েছিল দিবস পাওয়ার জন্য। দিবসের জন্য আবু সাইদ প্রাণ দেয় নাই, একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিল এই ছেলেরা। ফারহান ফায়াজ এই জন্য প্রাণ দিয়েছিল, আমার স্কুলের ছেলে, তাই না? এরা কি এমনি এমনি প্রাণ দিয়েছে? ইয়ামিন এই জন্য প্রাণ দিয়েছে। তো এই 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 মিসাইলের গল্প, বন্দুকের গল্প, কেটসের গল্প, হেলিকপ্টারের গল্প শোনার জন্য। জি, ওনার মানে আরো যারা আছেন উপদেষ্টা হয়েছেন বা ছাত্র উপদেষ্টাও আরো আরো অন্তত দুজন হয়েছেন। ওনার এই বিষয়টা আপনি একটু বলছিলেনই, আরো একটু জানতে চাই যে সাধারণ মানুষের কাছে আপনি কথাও বলেন, তারা আসলে কিভাবে মানে গণ অভ্যুত্থানের একজন নেতৃত্ব, আপনি বলছিলেন তার আগের ছবি দেখার কথা, সেখান থেকে তার পোশাক আশাকের বিষয়ে কথা বলছিলেন বা তার যে আচরণ, তার বিরুদ্ধে সমালোচনা যে তিনি খুব অ্যারোগেন্ট, এই জায়গাটিতেও একটা সমালোচনা আছে। প্রথম যখন সমালোচনা শুরু হলো, বিসিবির কর্মকর্তারা সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিচ্ছেন, তিনি চেয়ারে বসে সালাম নিচ্ছেন এবং পরিচয় শুনছেন। বাবার বয়সী তার সবাই ওখানে উপস্থিত যারা সালাম দিচ্ছিলেন, মানে গাড়ির দরজা না খুলে দিলে তিনি বের হতে পারছেন না, বের হবার জন্য অন্য কাউকে গাড়ির দরজা খুলে দিতে হয়। এই বিষয়গুলো গণ অভ্যুত্থানের ওই সেই ছবি, ছাত্র আসিফ মাহমুদের, সেখান থেকে এইটা মানুষের কাছে আসলে কেমন লাগে, সাধারণ মানুষের সাথে কথা বলে কি কি বোধ করেন? সাধারণ মানুষ গণতান্ত্রিক শাসন চায়। সাধারণ মানুষ ভেবেছিল দীর্ঘ স্বৈরাচারের পরে দ্রুত গণতন্ত্র আসবে। সাধারণ মানুষ তাদের নিজের ক্ষমতাটা ফেরত চেয়েছে। সাধারণ মানুষের তো একটাই ক্ষমতা, ভোট দেওয়া এবং ভোট দিয়ে সরকারকে নির্বাচন করা অথবা সরকারকে চলে যেতে বলা। সাধারণ মানুষ তার যে 5 বছরে একবার ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, সেটাই ফেরত চেয়েছে। ফলে সাধারণ মানুষ বহু কারণে তাদের বিরক্তি প্রকাশ করছে। এবং আপনি দেখবেন যে সাধারণ মানুষ এই গত 10 মাসে কোনো মাস গিয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হয় নাই। কারণ প্রত্যেকের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই কয়েকদিন আগে এটা তো এই অধিকার ক্ষুণ্ণ তো শুধু এই সময় হচ্ছে না, বরং এই দাবিটা তারা এখন জানাতে পারছে, আগে হয়তো পারে নাই। এই তো ব্যাখ্যা। দাবি জানাতে পারছে, এটা একটা ব্যাখ্যা, কিন্তু এই অধিকার আগে ক্ষুণ্ণ হয়েছে বলেই তো তারা রাস্তায় এসেছিল। নিশ্চয়ই এই জন্য আসে নাই যে রাস্তা থেকে চলে যাওয়ার পরে আবার তাদের অধিকার আগের মতোই ক্ষুণ্ণ হতে থাকবে। তো এই অধিকার আগের অজুহাত দিয়ে যদি ক্ষুণ্ণ করা যায়, তাহলে ওই যে লোকজন বলে যে তাহলে আর তফাৎটা কি থাকলো, আগে যা হচ্ছিল এখনো তাই হচ্ছে। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সাধারণ মানুষের সঙ্গে আমি যখন কথা বলি, তারা নির্বাচন চায়, তারা গণতান্ত্রিক শাসন চায়। তারা অগণতান্ত্রিক ভাবে এই আলী হোসেনের শাসন চায় না, যেখানে তারা কয়েকদিনের জন্য পদে এসে তারা সেটাকে বাড়ানোর চেষ্টা করছেন, নানা ধরনের অজুহাত তৈরি করছেন এবং ক্ষমতার যে প্রদর্শনী করছেন, সেই প্রদর্শনী এবং তাদের যে আইন না মানার প্রবণতা, এগুলো সাধারণ মানুষ ভালো চোখে দেখে না, দেখছে না। যেমন এই সব উপদেষ্টারা অনেকেই মবের বিরুদ্ধে একটা শব্দও বলেন না। তার মানে তারা এমন একটা পরিবেশ তৈরি করছেন যে ভবিষ্যতে তাদের যখন পাহারা থাকবে না, তখন তাদের কেউ কেউ এরকম জুতা হাতে এসে হাজির হবে। সেই পরিবেশ তারা রেখে যেতে চাচ্ছেন এই বাংলাদেশে। আর এই জুতার হাত থেকে বাঁচার জন্য কি তারা আবার বন্দুক জোগাড় করেছেন? মানে আপনি যদি পুরো পরিবেশটা চিন্তা করেন তাহলে এটা একটা অসুস্থ পরিবেশ। একদিকে তারা আইন না মানতে একদল লোককে উৎসাহ দিচ্ছেন, আরেকদিকে তারা প্রেস সচিব নিজেরা। অবশ্য মব বলেন না, বলছেন এটি প্রেশার গ্রুপ। উনি তো প্রেস সচিব থেকে প্রথমে হয়েছিলেন চৌবাচ্চা সচিব, উনি অর্থনীতির একটা দিয়েছিলেন, তারপরে হয়েছিলেন ডাস্টবিন সচিব, এখন হয়েছেন প্রেসার সচিব। উনি মব কি আর প্রেসার গ্রুপ কি এটার পার্থক্য বুঝেন না, এইটা আমরা বলতে পারি না। কারণ যিনি ইউরোপের প্রতিষ্ঠানে চাকরি করেছেন দীর্ঘদিন, যার লেখাপড়া আছে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সেই লোক যদি এখন বলে যে কোনটা মব আর কোনটা প্রেসার গ্রুপ উনি বুঝেন না, তাহলে ওনার উচিত গিয়ে গ্রিন পিস কি, তারপরে ডক্টরস সান্স ফ্রন্টিয়ার্স কি, তারপরে এই যে সাংবাদিক উইদাউট বর্ডার্স মানে জার্নালিস্ট উইদাউট বর্ডার্স সেটা কি, তারপরে আইপিপিএনডব্লিউ কি, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার কি, গ্রেটা থুনবার্গ
কি করে, এমনকি ওনাদের উপদেষ্টা পরিষদে ভর্তি কি, অধিকার কি, বেলা কি, তাই না? এগুলো ওনার একটু, তারপরে যে আম, আবরার সাহেবের একটা শিক্ষা বিষয়ক এনজিও আছে, তো এগুলা কি প্রেশার গ্রুপ নাকি এগুলো মব? এটা তো ওনাকে বলতে হবে, কারণ যাহা মব তাহা যদি প্রেশার গ্রুপ হয়, তাহলে যাহা প্রেশার গ্রুপ তাহা মব। তাহলে ব্রতি কি মব? হ্যাঁ, গ্রেটা থুনবার্গ কি মবের লিডার? এই লোকটার আমার মনে হয় যে প্রথমেই উনি জিহ্বা দিয়ে উনি বিগত সরকারের নেতাদের সমান হতে পেরেছেন। কারণ ওবায়দুল কাদেরের জিহ্বা যেমন এদিক ওদিক চলে, মানে কোনো লাগাম নাই, এবং নেত্রীরও বিভিন্ন সময় যে লাগামহীন কথাবার্তা, উনি মোটামুটি ওই লেভেলে নিজেকে উন্নত করতে পেরেছেন। জি। একটু ভোটের কথা আপনি বলছিলেন জনগণ ভোট চায়, সেই ভোট কবে হবে? সেই ভোট ফেব্রুয়ারিতে হবে বলে একটা আলোচনা আছে। লন্ডন বৈঠকের পরে অন্তত এই আলোচনাটা হলো। কিন্তু এই প্রশ্ন আগেও করেছি যে নির্বাচন কবে হবে, তখন একটা ভিন্ন উত্তর নিশ্চয়ই ছিল। এখন উত্তরটা কতটা বদলালো? ফেব্রুয়ারিতে যে হবে এই নিশ্চয়তাটাও অনেকে আসলে পাচ্ছেন না, না। এই নিশ্চয়তা তো ইনুস সাহেব দেন নাই। উনি বলেছেন যদি সংস্কার হয় তবে হুম। ফেব্রুয়ারিতে আয়োজন করা মার্কো যেতে রুবিওর পারে। সাথে কথা হচ্ছেন, মার্কিন মিনিস্টার, তাকেও তিনি বলছেন যে পরের বছরের প্রথম দিকেই আসলে নির্বাচন। যদি উনি এখন মার্কো রুবিওর সাথে এই প্রতিশ্রুতি রক্ষা করেন, আমাদের এই আশা করতে হয়, তাহলে তো বুঝতে হবে যে উনি আসলে স্টুজ। মার্কো রুবিও এর মধ্যে আসে কেন? আপনি আমাকে এটা বলেন না। মানে আহ, এদের আচরণ এমন অদ্ভুত যে মার্কো রুবিওর সাথে কথা বললে ওইটা জায়েজ, আর শঙ্কর জয়কিশনের সাথে কথা বললে এটা জায়েজ না। দুইজনই পররাষ্ট্রমন্ত্রী। এক দেশের পররাষ্ট্রমন্ত্রী কি অনেক সোয়াব কামিয়ে পীর সাহেব, আর আরেক দেশের পররাষ্ট্রমন্ত্রী কি মানে শত্রু? মানে ওনাদের আচরণের মধ্যে এক ধরনের পক্ষপাত আছে। মার্কো রুবিও নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। মার্কো রুবিও নিয়ে আমাদের চিন্তা করার কি আছে? আপনি চিন্তা করতে পারেন, আপনি আমেরিকায় থাকেন। হুম। না, কিন্তু তিনি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন সেটি আর কি, সেটি আবারও বললেন যে প্রথম দিকে। ফেব্রুয়ারিতে উনি নির্বাচন করবেন এই কথা কিন্তু উনি দেন নাই। হুম। আপনি লক্ষ্য করে যদি দেখেন ওই কিন্তু মিটিং আছে, এর পরে যদি প্রয়োজনীয় আছে তবে সংস্কার আছে। যদি সম্পন্ন করা যায়। প্রয়োজনীয় আর কোনটারে উনি প্রয়োজনীয় মনে করে, কোনটারে মনে করেন, এগুলোর তো কোনো ব্যাখ্যা নাই। যদি তবে উনি তো, ওনার যে আলী রিয়াজ তো দুইটা বিবদমান সবজি আলার মধ্যে ঐকমত্য আনতে পারবে না, তার যে অবস্থা। হুম। আলী রিয়াজ চেষ্টা করছেন পুরা দেশের রাজনৈতিক হুম। দলকে ওনার কথা মানানোর জন্য। আমি একটা কথা বলেছিলাম আরেকটা টক শোতে, যে আলী রিয়াজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে পাঠান এবং ওইখানে যারা শিক্ষক আছেন সবাইকে ঐকমত্যের মধ্যে আনার চেষ্টা করতে বলেন, উনি ওইটাও পারবেন না। আলী রিয়াজের দাবাতে হুম। এই জাতীয় ঐকমত্যে পৌঁছাবে না। জি। আহ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি বলছেন এরকম চলতে থাকলে কেয়ামত পর্যন্ত ঐক্য হবে না। সালাউদ্দিন আহমেদ বিএনপি না, কেয়ামতে ঐক্য হবেই। স্থায়ী কমিটির কেয়ামতে তো সদস্য। ঐক্য হবে, হ্যাঁ। কারণ কেয়ামত হবে সবাই। আপনি জানেন নিশ্চয় যে কেয়ামতের আগে পুরো সৃষ্ট জগৎ ধ্বংস হবে। তো ওইখানে কেয়ামতে ঐক্য হবেই, কারণ কেয়ামতের একটা সিঙ্গেল ঐক্য, ইয়া নাফসি ইয়া নাফসি। হুম। আহ, মানে কেয়ামত পর্যন্ত, কেয়ামতে হয়ে গেলে হয়তো ঐক্য হয়ে যাবে, কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত ঐক্য হবে না। তিনি বলছেন, সালাউদ্দিন আহমেদ বলছেন একটা কবিতা লিখে ফেলার জন্য, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিবে, খানাপিনা খাইবে সংস্কার করার জন্য। হে সংস্কার, মানে তিনি সংস্কারের কথা বলছেন, সেখানে সেখানে ঐক্যমত্যের কথা। আপনি কি মনে করেন আসলে ঐক্যমত্য বিষয়টা এতই দুরূহ? না হলে কি হবে? কারণ ঐক্যমত্যের ভিত্তিতেই হবার কথা জুলাই চার্টার, সেই চার্টার আবার জুলাই হবে না বলে এনসিপি আলাদা করে ৩রা আগস্ট নিজেরাই করে ফেলবে বলা হচ্ছে। কি আসলে হবে মনে হচ্ছে? যারা ঐকমত্যের কথা বলছেন তারা ঐকমত্যের নামে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে সেটা কোনোদিন ঐকমত্য হবে না। এখানে যে রাজনৈতিক দলগুলি গেছে তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে না? সবকিছুতে একমত হইলে তাইলে সেটা ঐকমত্য? তাদের আপত্তি তারা তো দেবেই। তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে, আলাদা আলাদা শর্ত আছে, আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। গণতন্ত্রের সবাই একমত হলে তো এটা থাকা না থাকা একই কথা। গণতন্ত্রের সৌন্দর্যতে হচ্ছে সবাই সব বিষয়ে একমত হয় না, এবং এটা নিয়েই রাজনীতি, এটা নিয়েই ভোট, যে আমারটা ঠিক না আপনারটা ঠিক, জনগণ কোনটা বেশি পছন্দ করে। ওনারা কিসের ঐকমত্য চান? ওনাদের ঐকমত্য হচ্ছে ভবিষ্যতে যাতে কোনো বংশের লোক প্রধানমন্ত্রী হইতে না পারে। বংশের লোক যদি জনগণ চায়, ওনারা না করার কে? বংশ জনগণ চায় না, এইটাই যদি সত্যি হইতো তাইলে এত বছর ধরে বংশের শাসন দলের মধ্যে আছে কি করে? তাই না? ফলে বংশ তাদের ওই দলের লোকেরা চায়, যদি চায় উনি না করার কে বা ওনারা না করার কে? জনগণ যেদিন চাইবে না বংশ, সেদিন বংশের লোককে ভোট দিয়ে বিদায় করে দিবে। যেমন একজন বংশের লোক এখন পালিয়ে গিয়েছেন না, পুরো বংশ সহ। বংশের একটা লোক তো বাংলাদেশে নাই। তো এটা কি কোনো ঐকমত করে হতে হয়েছে? জনগণ যখন চায় না তখন বংশের কুকুর বিড়ালও থাকে না, সব সাথে নিয়ে চলে যেতে হবে। তো জনগণের ইচ্ছাকে বাদ দিয়ে
ওনারা বংশ যাতে না আসে এটা আইন করে বন্ধ করবেন। কি করে বন্ধ করবেন? কালকে যদি বংশের লোক শাসনে এসে বলে যে না, এই আইন ঠিক না, এই আইন আবার নতুন করে করতে হবে, ওনারা তখন কাকে দিয়ে মানাবেন এটা? ফলে এগুলা হচ্ছে হাস্যকর চিন্তা ভাবনা। বংশ যাতে মানুষ না চায় এই জন্য ক্যাম্পেইন করতে হবে। এই জন্য বলতে হবে যে বংশের শাসন না, আমরা যোগ্যতার শাসন চাই। আর বংশের মধ্যে যদি যোগ্য লোক থাকে তাকেই বা আপনি কোন অজুহাতে বাদ দিবেন? তাই না? বংশের মধ্যে ভালো লোক থাকতে পারে না। আপনি আমাকে একটা জিনিস বলেন, নেলসন ম্যান্ডেলার যে মন্ত্রিসভা ছিল তার মধ্যে উইনি ম্যান্ডেলা মন্ত্রী ছিল, নিজের বউ। তো নিজের বউ কি নিজের ফ্যামিলি না? তো ম্যান্ডেলা তার মন্ত্রী বানিয়েছিল কেন? তাহলে নিশ্চয়ই ম্যান্ডেলা একটা খারাপ কাজ করেছিল, তাই না? এই গ্রামীণ ফোনের লোকজন ধরে এনে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, তো এইটা কিসের বংশ? এটা গ্রামীণ বংশ, তাই না? চট্টগ্রামের লোকজন দিয়ে এই উপদেশের অর্ধেক ভরে গিয়েছে, এটা কোন বংশ? এটা এলাকার বংশ, যেমন গোপালগঞ্জ ছিল। এগুলা বললে হবে? নিজেরা গ্রামীণ ব্যাংক দিয়ে আপনারা যার সাথে যার পরিচয় ছিল তাদেরকে দিয়ে উপদেষ্টা মন্ডলী বানাবেন। তারপরে আহ, চট্টগ্রামের কানেকশনে বহু মানুষ এসে সরকারি দায়িত্ব পালন করতে শুরু করবে। চিটাগং বিকামস দ্য নিউ গোপালগঞ্জ। হুম। তো এটা যদি হয় তাহলে আবার এরাই যদি বংশের বিরুদ্ধে এলাকার বিরুদ্ধে কথা বলে, এগুলা মানুষ মানতে চাইবে? আগে নিজে আচরণ করতে হবে, তারপরে অন্যেরটা। নিজেদের আচরণের মধ্যেই তো স্বচ্ছতা নাই। যেই চিটাগাংয়ের ভদ্রমহিলা নূরজাহানকে আহ, বানানো হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা, গত 10 মাসে অযোগ্য লোকজনকে বদলি পোস্টিং করানো, পলিটিক্যালি বায়াস সব সিদ্ধান্ত নেওয়া, বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্তের কারণে টিকা সহ বিভিন্ন সাপ্লাইকে ডিসরাপ্ট করে দেওয়া, স্বাস্থ্য বিষয়ক যে কাজগুলি আছে সেগুলির গতিকে ধীর করে দেওয়া, এবং নিজের আনিত 3জন পালিত ভৃত্য যাদেরকে প্রিভিলেজ কোটায় নিয়োগ দিয়েছেন তাদের 2জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়া। এছাড়া কি সংস্কার তারা করেছেন, কি উন্নতি করেছেন স্বাস্থ্য সংস্কারের ক্ষেত্রে? হুম। এই ভদ্রমহিলার যোগ্যতা কি? এই প্রশ্ন লোকে করবে না? মুখে যোগ্যতা, মুখে মেধা, মুখে মুখে সব বংশের শাসন দূর করা, আর আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফ্যামিলি ইজ এভরিওয়্যার। তো এটা কোন বংশ? এগুলা বললে হবে না শারমিন। আমরা বাংলাদেশে থাকি, আমরা আগে সরকারের সময় উচ্চ কণ্ঠে তাদেরকে সমালোচনা করেছি, কারণ নাগরিক হিসেবে আমরা মনে করি সরকারকে সমালোচনা সমালোচনা করার অধিকারই হচ্ছে নাগরিক অধিকার। তাহলে এই সরকারও যদি ভুল করে আমরা সমালোচনা করবো, আগামী সরকার আসলে আমরা সমালোচনা করবো। জি, নিশ্চয়ই। একদল লোককে বলতে হবে যে আপনারা সরকারের থেকে ঠিক কাজটা করছেন না। যেটা ঠিক কাজ সেটা তো ঠিক কাজই, তাই না? কিন্তু যেটা ঠিক কাজ না সেটাকে একটু বলার একটু এটাও সাহস এবং জানতে সেটা চাইবো যে জুলাই আন্দোলনের সেটা এক বলার বছর যোগ্যতা পূর্তি থাকতে হবে। হচ্ছে, এই সরকারেরও এক বছর পূর্তি হতে যাচ্ছে সামনে। অনেক সমালোচনার জায়গা দেখলে মানে আলোচনা হলো ভালো কি এসে এই সময় আর কি এসে এই মানে এক বছরের কাছাকাছি সময় এসে দেখতে পান। কিন্তু তার আগে দুটো প্রশ্ন রয়ে গেল যে ওই যে যদি কিন্তু বা প্রয়োজনীয় সংস্কার এই বিষয়গুলো লন্ডনে গিয়েও বলে আসলেন, তাহলে এই প্রশ্নটা আমি প্রায়ই করছি, মানে সেই যদি কিন্তু বা প্রয়োজনের মধ্যে যদি আটকে থাকে তাহলে বিএনপি এত সন্তুষ্ট হয়ে ফিরলো কেন? বিএনপির উত্তরটা বিএনপি দিতে পারবে। আমি বারবারই দেখছি যে বিএনপি কেন ফিরেছে এই উত্তর আমার কাছে চাওয়া হয়, বা অন্যদের, যেমন জাহাঙ্গীর সাহেব কেন বলেছেন এটা আমার কাছে মানে জানতে চাওয়া হয়। আপনি আমি আসলে এটা রাজনৈতিক বলতে পারবো না। বিশ্লেষণ করেন। বিএনপি বিএনপি রাজনীতি করে, ফলে বিএনপির জন্য ইলেকশন করাটা খুবই জরুরি। বিএনপিকে ভিলিফাই করার একটা প্রচেষ্টা আপনি দেখবেন যে এই সরকারের মধ্যে অবস্থান করছেন এমন লোকদেরও আছে। এই উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে ইঙ্গিতে আকারে তারা বক্তব্য দিয়েছেন, এবং এনসিপি তো সরাসরি বিএনপির সমালোচনা করেছে। একাধিক জায়গা থেকে বিএনপিকে ভিলিফাই করার চেষ্টা চলেছে। সালাউদ্দিন সাহেবকে বিদেশি সংস্থার এজেন্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রিজভী সাহেবকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আব্বাস সাহেবকে নিয়ে কটূক্তি করা হয়েছে। তো এগুলা যখন করা হচ্ছে তখন বিএনপি চিন্তা করেছে, আমার ধারণা, যে নির্বাচনই যেহেতু তাদের মূল লক্ষ্য, নির্বাচন পর্যন্ত তারা ধৈর্য ধরতে চেয়েছে, এবং এই সরকারকে তাদের যে প্রতিশ্রুতি সেটা প্রতিশ্রুতি পালন করার জন্য যথেষ্ট সময় তারা দিয়েছে। এই বিষয়টিও জনগণকে বোঝাতে চেয়েছে যে আমরা অলমোস্ট 2 বছর সময় দিচ্ছি। হুম। এইরকম একটা ধারণা তারা দিতে চেয়েছে বলে বিএনপি এই সরকারকে এক ধরনের বেনিফিট অফ ডাউট এবং এক ধরনের সার্কামস্ট্যান্সিয়াল ট্রাস্ট তাদের উপরে স্থাপন করেছে, যে যেহেতু নির্বাচন দিবে বলেছে যদি তবে শুদ্ধাও, তাহলে নিশ্চয়ই দিবে। হুম। তো এইটা আসলে আমার নিশ্চয়ই দেবে ধারণা। বলে তবে আস্থা রাখেন? যদি এখান থেকে যদি এখান থেকে সরে যাওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয় তাহলে নিশ্চয়ই বিএনপি তখন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আমার ধারণা। এবং শুধু বিএনপি না, যারা এই ঐকমত্যে যাচ্ছেন এদের একটা বিরাট অংশ নির্বাচন চায়। কারণ তারা মনে করেন নির্বাচন হলে তারা জনগণের রায় নিয়ে যার যার এলাকার উন্নতি করতে পারবেন। এই সরকার আসার পরে অধিকাংশ উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বা চলছে না।
ফলে উন্নয়ন তো স্থবির হয়েছে। এবং এই যে বলা হচ্ছে যে রিজার্ভ বাড়ছে, রিজার্ভ বাড়ছে, এলসি খোলার জায়গা নাই, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হচ্ছে না, শুধু দায় দেনা পরিশোধ করা হচ্ছে, তো এরকম হলে তো রিজার্ভ বাড়বে। আপনি বলেন গত আহ, 10 মাসে বা 11 মাসে আহ, কি পরিমাণ নতুন শিল্প কারখানা স্থাপিত হয়েছে, কতগুলি জব তৈরি হয়েছে। এই সরকার না আমেরিকাকে এত ভালোবাসেন, আমেরিকার সবকিছুকে তারা এত ভালো মনে করেন যে আমেরিকায় 10 বছর 12 বছর কাটানোর পরেও মনে করেন যে আমেরিকান জ্ঞানী ব্যক্তিরা বা আমেরিকা যারা গিয়েছে তারা আমাদের সবার চাইতে ভালো বুঝে। তো এই সরকার দেখেন নাই যে আম, এই এই বিষয়গুলি যে আমেরিকাতে পরিষ্কারভাবে বলতে হয় প্রেসিডেন্টকে, যে কতগুলি জব তৈরি হয়েছে, বেকারত্ব বেড়েছে না কমেছে, ইকোনমিতে কোন কোন পজিটিভ সূচক এসেছে, কোন কোন সূচক নেগেটিভ হয়েছে, এগুলা যে আমেরিকানরা বলতে থাকেন। আমেরিকান ফেডারেল রিজার্ভ যে রেগুলার বরং তার গণমাধ্যমে বারবার এই অর্থনৈতিক, খবরটি এসেছে যে কতগুলো জব থেকে ছাঁটাই হয়েছে, কতগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে, সেই খবরগুলো হ্যাঁ, খুব কিন্তু কিন্তু একটা। নতুন জব ক্রিয়েশনের হুম। কোনো তথ্য তারা দিয়েছেন? উন্নতির কোনো তথ্য তারা দিয়েছেন? কোন কোন সেক্টরে তারা উন্নতি করেছেন? এই কথা তো তাদেরই বলার কথা, আমাদের খুঁজে বের করতে হবে। আমরা তো দেখতে পাই ঘা। আপনি সবসময় জানবেন যে মানুষ ঘাটা দেখতে পায়, কিন্তু আপনি যে বিরাট ব্যায়াম করে মাসেল বানিয়েছেন এটা তো আপনাকে বলতে হবে, কারণ ওটা তো আপনি ঢেকে রেখেছেন। তো এই সরকার আসার পরে কি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, কোন জায়গাতে তারা বিনিয়োগ করেছে, কোথায় তাদের জব ক্রিয়েশন হয়েছে, কোন বিদেশ থেকে কত কোটি টাকা বিনিয়োগ এসেছে, এগুলার তথ্য তো তারা দিবেন। তারা কি সেগুলো দিচ্ছেন? তারা তো সেগুলো দিচ্ছেন না। তারা সারাদিন ব্যস্ত আছেন বংশের শাসন বন্ধ করবেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদে হবে না 3 মেয়াদে হবে, এইগুলা নিয়ে তাদের চিন্তা। মানে তারা ধরেই নিয়েছেন যে প্রধানমন্ত্রীর পদটাকে যদি কোনোভাবে সীমাবদ্ধ করা যায় তাহলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। বাংলাদেশ শুধু প্রধানমন্ত্রী দিয়ে চলে, এই ধারণাটাই তো ভুল। এই যে অতীতে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সবকিছু দিয়ে করে, এই ধারণাটাই তো ভুল। এই চিন্তা চেতনা বদলাতে পেরেছেন তারা তাদের নিজেদের সরকারে। তাদের সরকারও কিন্তু যা কিছু করেন সবই প্রধান উপদেষ্টার ঘাড়ে চলে যায়, জি। তাই না?